স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। রাতটা হতে দিন, বাড়ির একটা ইঁটও খুঁজে পাবেন না। জেলে আমি আগেও গিয়েছি, আবার গেলে ক্ষতিও নেই। ফোঁস করে শ্বাস ছাড়লেন ভদ্রলোক। খবরের কাগজটি টেবিলে রেখে দিয়ে পূর্ণ মনোযোগী হয়ে তাকালেন আফিমের দিকে। বললেন, কখন যেতে হবে? আফিমের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি দেখা দিল। বলল, এখনই। জ্বরে গা পুড়ে যাচ্ছে মৃত্তিকার। অসহনীয় যন্ত্রণায় পুড়ছে হৃদয়। ছোটবেলা থেকে মৃত্তিকার অসুখ বিসুখ কম হয়, হলেও তা সেরে যায় দ্রুত। এরকম জ্বর আগে কখনো হয়নি মেয়েটার। রাতে এলে দিনে সুস্থ হয়ে গেছে। মেয়েটার মুখও লাল হয়ে গেছে, ঠকঠক করে কাঁপছে বদন, চোখ মেলতে পারছে না কোনোভাবেই। বাড়ির সবাই দুশ্চিন্তায় মগ্ন। কলিং বেলের শব্দ শুনতে মৃত্তিকার গা ঝাঁকি দিয়ে উঠল। বিছানা ছেড়ে উঠল দেয়াল ধরে ধরে। কে এসেছে তা দেখার জন্য উঠে এলো। সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না। বালিশে মাথা রাখলে ঘাড় আরও বেশি যন্ত্রণা দেয়। বৈঠকখানায় মৃত্তিকার বাবা ছিলেন। তিনি উঠে গিয়ে দরজা খুললেন। মৃত্তিকা তখন ড্রয়িং রুমে প্রবেশের পথের দরজা ধরে দাঁড়িয়েছিল। দরজার উপরান্তে সুনামধন্য ব্যবসায়ী, শহরের অন্যতম ধনী মানুষটিকে দেখে থমকালেন আতিকুর রহমান। ভাষা হারিয়ে ফেললেন। আশরাফ মির্জার পরনে ব্ল্যাক শার্ট আর ব্রাউন ব্লেজার, পরিপাটি করে চুল গোছানো, পায়ের কালো বুট চকচক করছে, হাতের ঘড়িটিও আভিজাত্য ফুটিয়ে তুলছে। তিনি একটু সময় নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কাকে খুঁজছেন? সাথে সাথে পেছন থেকে এগিয়ে আসে আফিম মির্জা। মৃত্তিকা মাথা কাত করে বাবার সম্মুখে দাঁড়ানো ছেলেটিকে দেখার প্রয়াস চালায়। পরিচিত সেই সবুজাব চোখে চোখ পড়তেই ছলকে ওঠে মেয়েটার হৃদয়। আফিমের পরনে ছাই রঙা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে রেখেছে, চুলগুলো গোছানো, পায়ের জুতাও নতুন। নিত্যদিনের মতো হম্বিতম্বি নেই কোনো। সাবলীল ব্যক্তিত্ববান পুরুষ ভদ্রভাবে দাঁড়িয়ে আছে। প্রশস্ত চওড়া বুক কিছুটা দেখা যাচ্ছে, বলিষ্ঠ দেহটা স্থির। মৃত্তিকা অবুঝের ন্যায় চেয়ে রয় কিছু সময়। ঠোঁট বাঁকিয়ে ক্রূর হাসে আফে। মৃত্তিকার ঘুর কাটে, ভয়ে আটুসাটু হয়ে দাঁড়ায়। অতি সুপুরুষ মানুষটির থেকে নজর সরায় সে। আতিকুর রহমান বৈঠকখানার পুরনো সোফায় বসতে দেন আফিম ও আশরাফ মির্জাকে। ওদের পেছন পেছন আশরাফ মির্জার দুজন গার্ড আসে। তাদের হাতে 2 মিষ্টি, রসমালাইয়ের বক্স, ফুলের বুকে, চকলেট বক্স। সব দেখে মৃত্তিকা বোকা বনে যায়। আফিম তার দিকে চেয়ে আছে। তার চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ, ধারালো, মনিটা জলজল করছে। মৃত্তিকার বাবা আন্তরিক হয়ে প্রশ্ন করেন, হঠাৎ আপনারা? ভাবতেই পারছি না আশরাফ মির্জার সাথে আমার এভাবে সাক্ষাৎ হবে। আশরাফ মির্জা হাসেন। দূরে ফ্যাকাশে বদনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে আতিকুর রহমানের উদ্দেশ্যে প্রশ্ন করেন। আপনার মেয়ে? আতিকুর রহমান বললেন, জি ভাই। এদিকে আসতে বলবেন? মেয়ে আমার 2 দিন ধরে অসুস্থ। মৃত্তিকাকে কাছে ডাকলেন তিনি। ধীর পায়ে মাথার ওড়না টেনে এগিয়ে আসে মৃত্তিকা। ভয় হচ্ছে আফিমকে দেখে। কেন এসেছে লোকটা? আবার কোন ঝড় বইয়ে দিতে চাইছে? ওই দিনের চুম্বনের ঘটনাটা বলতে এসেছে? ভাবতে গিয়ে মৃত্তিকার শরীর আরও খারাপ হয়ে ওঠে। আকস্মাৎ ভয় হতে শুরু করে আফিমকে। মানুষ পটে ভেসে ওঠে তিক্ত ঘটনাটুকু। গা গুলিয়ে ওঠে। জড়তা চেপে ধরে মৃত্তিকাকে। কোনো রকমে গলায় জোর এনে ভাঙা কণ্ঠে সালাম জানায় সে। আশরাফ মির্জা সালামের উত্তর দিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠেন, মনে হচ্ছে শরীরটা বেশি খারাপ, তুমি ঘরে যাও, রেস্ট নাও। মৃত্তিকার বাবা সম্মতি জানাতে মৃত্তিকা দ্রুত পায়ে চলে যায় নিজ ঘরে। ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় সে। প্রচণ্ড ভয় হচ্ছে আফিমকে। ছেলেটা কী করতে এসেছে এখানে? কেন তার বাবাকে সাথে করে এনেছে? মৃত্তিকা ভয়ে থরথর করে কাঁপে। আফিম কি উল্টোপাল্টা কিছু বলতে এসেছে? হেনস্থা করতে চাইছে মৃত্যুকে? ভাবতেই পারে না মেয়েটা। শুষ্ক গলায় পানি ঢেলে বসে থাকে বিছানায়, অপেক্ষা করে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হবার। আশরাফ মির্জা মার্জিত বিনয়ী কণ্ঠে বলেন, ভাই, আপনার মেয়েকে আমার ছেলের জন্য চাইতে এসেছি। ভরকে যান আতিকুর রহমান। অপ্রস্তুত হয়ে কেসে ওঠেন। 2 দিন আগে মেয়ের বাগদান হয়েছে, এখন আবার নতুন করে কেউ তার মেয়েকে চাইতে এসেছে। এটি নিতান্তই বিভ্রান্তিকর। তার উপর মানুষটা হয় যদি আশরাফ মির্জা, তবে তাকে কি করে প্রত্যাখ্যান করা যায়? ভাইজান, আমি খুব লজ্জিত। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আংটি বদল করে রাখা, আর 12 দিন পরই বিয়ে। আশরাফ মির্জা দ্রুত পাশে বসে থাকা ছেলের দিকে তাকান। 2 পা ফাঁক করে 2 হাত একত্রে করে বসে আছে আফিম। আতিকুর রহমানের কথা শুনে আফিম
চমকায় না একটু। তাকে চমকাতে না দেখে কটমট করে তাকায় আশরাফ মির্জা। আফিম তবে জেনে শুনে তাকে এখানে নিয়ে এসেছে, একটি মেয়ের বিয়ে ভাঙার জন্যই এত আয়োজন করছে। আফিমের কথায় রাজি হয়ে তিনি যে মস্ত বড় ভুল করেছেন তা হারে হারে টের পেলেন। প্রচণ্ড রেগে গেলেন আফিমের ওপর। রাগকে নিয়ন্ত্রণ করে গায়ে গুই করে বললেন, সমস্যা নেই ভাই, আমরা জানতাম না। আফিম তার ব্যক্তিত্ব বজায় রেখে বলে, আমি জানি মৃত্যুর বিয়ে ঠিক হয়ে আছে, বাট আই লাভ হার। আমার সাথেই মৃত্তিকা সুখে থাকবে। বিয়েটা ভেঙে দিন আপনি। আফিম রেগে কথা বলেনি, খুব স্বাভাবিকভাবে সহজ করে বললেও কথায় তেজ জেদ ফুটে উঠেছে, কঠিন হয়ে উঠেছে কণ্ঠধ্বনি। আতিকুর রহমান নত কণ্ঠে বললেন, আমার পরিবারের সবাই এ বিয়েতে রাজি, তাই সরে আসার কোনো মানেই নেই। আর আমি ওই ওয়াদা ভঙ্গ করতে পারি না ভাইয়া, আমায় মাফ করবেন। আশরাফ মির্জা বুঝতে পারলেন আফিম এবার তাণ্ডব শুরু করে দিবে। ছেলেটা একদমই ভদ্র নয়, তাকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনি বলে বড্ড আফসোস হয় এই সময়। আফিম বড় ছোট বোঝে না, মতের মিল না হলেই রেগে যায়। মাস্তানি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে কাউকেই সে ভয় পায় না। পুলিশ, আর্মি কিংবা মুরব্বি, কাউকেই সে তোয়াক্কা করে না। আশরাফ মির্জা ছেলের বাহু ধরে টেনে তোলেন, বলেন, ঠিক আছে, আমরা তবে আসি। বাধা দেন আতিকুর রহমান, ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, এখন যাবেন কেন? সবে তো এলেন, একটু চা নাস্তার ব্যবস্থা করতে দিন। ব্যতিব্যস্ত হবেন না, আরেকদিন আসবো। আজ উঠি, অনেক কাজ ফেলে এসেছি। তিনি আফিমকে টানলেও আফিম টলে না এক বিন্দু, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে পকেটে হাত গুজে। আশরাফ মির্জা ভয় পান ছেলেকে, না জানি এখন ছেলেটা কি করে বসে, কি বলে বসবে আবার। শ্বাসে ফিস ফিস করে আফিমের কানের কাছে মুখ নিয়ে তিনি বলেন, আমার অগোচরে যা করো করো, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করার চেষ্টা করবে না আফিম। আফিম সেদিকে তাকিয়ে পৈশাচিক আনন্দ নিয়ে হেসে ওঠে, বলে, ভালোই ভালোই কোনো কাজ না হলে আমি অন্যান্য উপায় অবলম্বন করি। জানেন নিশ্চয়ই ঢাকা শহরের বড় মাস্তান আমি। মেয়েকে একটু সাবধানে রাখবেন। বলেই দাঁড়ায় না একটিবারও, গটগট পায়ে চলে আসে। বাড়ির নিচে পার্ক করা দামি বাইকে চড়ে হেলমেট পরে নেয় অতি দক্ষ ভঙ্গিতে। বাইক স্টার্ট দিয়ে আশরাফ মির্জার উদ্দেশ্যে বলে, বাড়ি চলে যান, আমি আসছি। আশরাফ মির্জা বেজায় চিন্তায় পড়লেন। ছেলে তার সুবিধার না, কোথায় গেল এখন, কি যে মাথায় চলছে ছেলেটার। স্বয়ং বিধাতা ছাড়া কারো জানার সাথী নেই। রাতে এক ঘরে বড়রা মিলে আলোচনায় বসেছে। আফিম মির্জার সম্পর্কে সকলেই অবগত। ছেলেটা যাওয়ার সময় হাসি মুখে যে ভয়ঙ্কর হুমকি দিয়ে গেছে তা ফেলে দেবার মতো নয়। আফিমের কিছু ভালো গুণ আছে। পড়াশোনায় ছেলেটা ভালো, খুব ভালো বাইক চালায়, অসহায়দের কখনো হেনস্থা করে না, বরং টুকটাক সহযোগিতা করতে এগিয়ে যায়। আফিমের মতো মাস্তানদের দু একটা জ্ঞান দেওয়া যায়, তাদের মন ভরে প্রশংসা করা যায়, কিন্তু নিজের ঘরের মেয়ের সাথে বিয়ে দেওয়া যায় না। মারামারি, খুন খারাপি যার নেশা, তার হাতে কোনো ভালো ঘরের মেয়ের বিয়ে হতে পারে না। সবচেয়ে বড় কথা, মৃত্তিকার বিয়ে ঠিক হয়ে গেছে সাকিবের সাথে। ছেলে ভদ্র গোছের, নিজস্ব ব্যবসা আছে, কোনো খারাপ রেকর্ড নেই। এমন একটি ছেলেকে হাতছাড়া করা যায় না। আংটি বদল হবার পর ফিরে আসাও যায় না। তবে এর সমাধান কি? কিভাবে আফিম মির্জার হাত থেকে মৃত্তিকাকে সুরক্ষিত রাখবে? যখন যা খুশি করে ফেলতে পারে, কোনো বাজে কাজ করে ফেললে রক্ষা নেই। মেহমেদ কিছুতেই বেকার আফিমের সাথে মৃত্তিকাকে বিয়ে দিবে না। অনেক ভেবে এসে সিদ্ধান্ত নিয়েছে মৃত্তিকাকে কয়েকদিনের জন্য লুকিয়ে রাখবে জাহানারাদের বাড়িতে। বেশ কয়েকদিন ধরে জাহানারা বাবার বাড়ি যেতে চাইছিল। বিয়ের আগ অবধি মৃত্তিকা গোপালগঞ্জে গিয়ে থাকবে, বিয়ের দিন না হয় চলে আসবে। নিরাপত্তাটা বেশি জরুরি এখন। কোনোভাবেই আফিমকে মৃত্তিকার ধারে কাছে আসতে দেওয়া যাবে না। সাকিবের কাছে এই ঘটনা পৌঁছতে দেওয়া যাবে না। বখাটে ছেলেদের নজর মৃত্তিকার ওপর পড়েছে, এই কথা ছেলেপক্ষ ভালোভাবে নাও নিতে পারে। মৃত্তিকাকে বিষয়টা জানালে সে রাজি হয়ে যায়। তার জ্বরটা নামছে, ভালো ডাক্তারের পরামর্শে ঔষধ খাওয়ায় জ্বর কমে গেছে অনেকটা। রাতে ব্যাগপত্র গোছানো হলো মৃত্তিকার। বড়সড় ব্যাগে প্রয়োজনীয় পোশাক গুছিয়ে দিল সে। সিম কার্ড খুলে নতুন সিম ঢুকিয়ে নিল ফোনে। সেই রাতেই বাসে করে ইরহাম, জাহানারা আর মৃত্তিকা ছুটে গেল গোপালগঞ্জে। সবার অগোচরে, কাউকে কিছু না জানিয়ে গায়ে জ্বর নিয়ে নিজ বাড়ি ছাড়ল মৃত্তিকা। ভয় হলো খুব, যাত্রাটা সহজ হবে তো, বিয়েটা হবে তো, মান সম্মান বজায় থাকবে।
আফিম তাকে না পেয়ে কী করবে? লণ্ডভণ্ড করে দিবে সব কিছু। বড়সড় এক বাইক রেসিংয়ের আসর বসেছে শহরের উপকণ্ঠে। ভোরের আলো তখনও পুরোপুরি তীক্ষ্ণ হয়নি, তবু চারপাশে উত্তেজনা স্পষ্ট। বিশাল প্রশস্ত রেসিং ট্র্যাকটা কালো পিচে মোড়া, দুপাশে লাল সাদা স্ট্রাইপ দেওয়া ব্যারিকেড। দূরে উঁচু গ্যালারিতে আর ট্র্যাকের ধারে ধারে কিচকিচ করছে মানুষ। কারো গলায় ক্যামেরা, কেউ আবার চিৎকার করে প্রিয় বাইকারের নাম ধরে ডাকছে। বাতাসে ভাসছে পেট্রোল আর পুরা রাবারের গন্ধ, সঙ্গে মানুষের গুঞ্জন আর উল্লাস। এই ভিড়ের মাঝেই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে আফিম। তার বাইকটা দেখলেই চোখ আটকে যায়। ম্যাট ব্ল্যাক রঙের শক্তপুক্ত বডি, সামনের অংশ ঝুঁকে রাখা, পেছনে ধারালো ডিজাইন। ইঞ্জিন স্টার্ট দিতেই গর্জে ওঠে বাইকটা। থ্রোটল টান দিতেই মুহূর্তের মধ্যে আরপিএম বাড়ে, বাইক কেঁপে ওঠে, আর সেই শব্দে চারপাশের মানুষ আরও উত্তেজিত হয়ে পড়ে। বেশিরভাগ মানুষ আফিমকে চেনে না, তারা সাফায়েত নামে আফিমকে চেনে, যাকে দেখা হয়নি কারোই। সুপুরুষ ছেলেটি হেলমেটের আড়ালে ঢেকে রেখেছে সৌন্দর্য। বাইক নিয়ে তার স্বপ্নরা ছুটে যাবে এবার। রেস শুরু হতেই সকল বাইকাররা ছুটে চলে বিদ্যুতের গতিতে। ট্র্যাকের ওপর দিয়ে তাদের বাইকগুলো যেন উড়ে যাচ্ছে, হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এত দ্রুত ছুটছে তারা, পলক ফেললেই হারিয়ে যাচ্ছে দূরে। আফিমের বাইক এক একটা বাঁকে হেলে পড়ে, তার শরীর বাইকের সঙ্গে নিখুঁতভাবে মিশে গিয়েছে। গতির চাপে হেলমেটের বিশাল হালকা কম্পন দেখা দিলেও আফিমের সবুজাব চোখ দুটো স্থির, গভীর তীক্ষ্ণ চোখে চেয়ে আছে রাস্তার দিকে। আফিমের পোশাকও ঠিক তার মতোই পেশাদার, গাঢ় রঙের লেদারের রেসিং স্যুট, যেখানে কাঁধ কোনোই আর হাঁটুতে শক্ত প্রোটেক্টর বসানো, হাতে মোটা রেসিং গ্লাভস, কালো আর লাল রঙের মেশেল, যার গ্রিপ এত শক্ত যে হ্যান্ডেল ছাড়ার প্রশ্নই আসে না। বুটগুলো ট্র্যাকের জন্য বিশেষভাবে তৈরি। চারপাশের মানুষজন তখন নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে, কেউ দাঁড়িয়ে, কেউ আবার ব্যারিকেডে হেলান দিয়ে চিৎকার করছে। প্রতিটা ল্যাপ শেষ হলে করতালির ঝড় ওঠে, শীষ আর উল্লাসে কেঁপে ওঠে সব। রেসিংয়ের মাঠে গতি, সাহস আর দক্ষতার পরিচয় আফিম সর্বদাই এগিয়ে। আফিম সবাইকে পেছনে ফেলে অতি দক্ষ ভঙ্গিতে বাইকের সাথে ঝুঁকে মিশে গিয়ে ফিনিশিং লাইনের কাছে এসে পড়ে। সেই মুহূর্তে দম আটকে আসে ছেলেটার। আর একটু পথ গেলেই জীবনের অনেক বড় সাফল্য অর্জন করবে। ভাবতে ভাবতে ঝড়ের গতিতে বাইকের সামনের অংশ উঁচু করে প্রকাণ্ড শব্দ তুলে ফিনিশিং লাইন ছুঁয়ে ফেলে আফিম। সাথে সাথে শীষ বাজায় সকলে, করতালিতে মুখরিত হয় চারপাশ, হই হুল্লোড়ে মেতে ওঠে দর্শক। আফিম নেমে বুক ভরে শ্বাস টানে। তার শক্তপুক্ত দানবীয় শরীর, পেশিবহুল বাহু আর সুঠাম গড়নে আকৃষ্ট হয়ে চেয়ে থাকে শত শত নারী। তাদের চোখে স্পষ্ট আকর্ষণের ছাপ ফুটে ওঠে। একটিবারে দেখতে চায় হেলমেটের আড়ালে থাকা পুরুষটিকে, কিন্তু আফিম নিজেকে সামনে আনে না। সে বখাটে মাস্তান, এটাই তার পরিচয়। এর বাইরে আর কোনো পরিচয় নেই তার। আড়ালে থেকে নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য চেষ্টা করছে সে। থাক না কিছু লুকানো আশ্রয়, না জানুক পৃথিবী। জাজরা আফিমের হাতে একটি ট্রফি সার্টিফিকেট তুলে দেয়। শান্ত, রূপক, রায়ান, ওদের কাউকে রেসিংয়ের এখানে নিয়ে আসেনি আফিম। ওরা এলে অনেকেই বুঝে যেত এই সাফায়াত আর আফিম মির্জা একই ব্যক্তি। সকাল সকাল একটি দুঃসংবাদ এসেছে। সাকিবকে কারা যেন বাজেভাবে পিটিয়েছে। কোনো প্রকার বাকবিতণ্ডা ছাড়াই কয়েকটি ছেলে এসে সাকিবকে রাস্তার মাঝে ধুলাই দিয়েছে। ছেলেগুলো হেলমেট পরেছিল। কারো মুখে দেখেনি সাকিব, তবে কণ্ঠ শুনেছে। কাঠ দিয়ে পায়ে কয়েকবার প্রহার করে একটি ছেলে হুমকি দিয়ে বলেছে, বাড়ি গিয়ে বিয়ে ভেঙে দিবি, নইলে তোর হাড়গোড় ভেঙে দিব। সাকিবের পা জখম হয়েছে। আশা করা যায় এক সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। বিয়েটা হবে কি না তা নিয়েও সন্দিহান সাকিবের পরিবার। সংবাদটা মৃত্তিকা পায় তার ভাবির থেকে। মেহমেদ আফিমকেই সন্দেহ করেছে। জাহানারাকে পুরো ঘটনা জানিয়েছে। জানার পর জাহানারা মৃত্তিকাকে বলেছে। সংবাদটা পাওয়ার পর মৃত্তিকার মনটা খারাপ হয়ে যায়। ছেলেটার কোনো দোষ নেই, তবুও আফিমের টার্গেটে তাকে পড়তে হয়েছে। সব দোষ মৃত্তিকার। সে যদি প্রথম থেকে আর একটু কঠোর হতো, তবে হয়তো আফিম এতটা বাড়াবাড়ি করতে পারতো না। মৃত্তিকার মা, ওই মা চিংড়ি মাছ ভুনা করবে। গলদা চিংড়ি মৃত্তিকার খুব প্রিয়, তাই জাহানারার মা বেছে বেছে বড় চিংড়ি আনিয়েছেন হাট থেকে। এই গ্রামে ভাবিদের বাড়িটাই বড়সড়, আশেপাশের বাড়িগুলো কিছুটা ছোট। ভাবিদের গরু আছে, ছাগল আছে, রাজহাঁস আছে।
এগুলো লালন পালন করার জন্য আলাদা লোকও রাখা আছে। তাদের বাড়িটা পাকা করা, ওপরে টিন আর দেয়ালগুলো ইট সিমেন্টের। বারান্দা আছে বড়সড়, বারান্দার চারপাশে লোহা দিয়ে বেড়া দেওয়া। বারান্দার দুপাশে সিমেন্টের উঁচু দেয়াল আর নিচে 3টা মোটা সিঁড়ি। আশেপাশে সমবয়সী বাচ্চাদের পেয়ে এরহাম ব্যাট বল নিয়ে ছুটেছে। জাহানারার মা ভীষণ ভালো মানুষ। সকালে তিনি রান্নাবান্না করতে গেলে মৃত্তিকা রান্নাঘরে আসে, গল্প করে কিছুক্ষণ, হাতে হাতে এটা ওটা এগিয়ে দেয়। মৃত্তিকাকে পছন্দ করেন মহিলা। মেয়ের বিয়ের পর মৃত্তিকা খুব একটা আসেনি, একবার কি দুবার এসেছিল, তাও 1-2 দিনের জন্য। ভালো করে কথাই হয়নি মৃত্তিকার সাথে। এবারে মৃত্তিকা বেশ কয়েকদিন থাকবে শুনে বেশ খুশি হয়েছেন তিনি। সারাদিন মাথায় ওড়না দিয়া রাখা লাগবো না, আমরাই তো একদম ফ্রি হইয়া থাকবা। মৃত্তিকা হাসে, বলে, আমি ওখানে এভাবেই থাকি মামিমা। তুমি তো রান্নাঘরে আসলা, বিয়ার আগে জাহানারা কোনোদিন রান্নাঘরে আসে নাই। কি আর কমু, তোমারে দিয়া কাজ করায়, এত কইরা বলি ভালো হয় না। মৃত্তিকা প্রতিবাদ করে বলে, এই সময়ে রান্নাঘরে না আসাই ভালো মামিমা। বাচ্চাটা সুস্থভাবে আসুক, তারপর যাবে না হয়। তুমি ভালো দেখাই ওই সংসারে টিকতে পারছো। দুজন হেসে ওঠে একসাথে। বিকেলে গোসল করে জাহানারার ছোট বোন ইশারার সাথে লুডো খেলে মৃত্তিকা। গ্রামের অনেক মানুষ মৃত্তিকাকে দেখতে আসে। পাড়া প্রতিবেশীরা এরহামকে দেখে, সাথে তাকেও দেখে যায়। গ্রামের মানুষের জীবনযাপন, গ্রামীণ পরিবেশ মৃত্তিকা উপভোগ করে, ভুলে বসে সকল দ্বন্দ্ব। ওদিকে আফিম সারাদিন ঘুরঘুর করে মৃত্তিকাদের ফ্ল্যাটের সামনে। মৃত্তিকার বাবাকে বাড়ি থেকে বের হতে দেখে এগিয়ে যায় সে। তাকে দেখে একটু ভয় পান আতিকুর রহমান, তবে সামলে নেন নিজেকে। আফিম গাছাড়া কণ্ঠে বলে, আপনার মেয়ে কোথায়? যেখানেই থাকুক, তোমার কি? হ্যাঁ, আপনার মেয়েকে না দেখলে পরাণ ছটফট করে। একটু বেলকনিতে আসতে বলেন তো, একটু জোর দেখে যাই। তবদা খেলেন আতিকুর রহমান, একটু রেগেও গেলেন। মৃত্তিকা বাড়িতে নেই, ওকে ডিস্টার্ব করলে আমি কিন্তু থানায় গিয়ে মামলা করতে বাধ্য হব। আপনি মুরব্বী, দেখেন যা ভালো মনে করেন, শুধু বলেন মৃত্তিকা কোথায় গেছে। তোমাকে বলবো কেন? হ্যাঁ, আপনার মেয়েকে খুঁজে পেতে আমার খুব একটা সময় লাগবে না, আগে ভাগে বলে দিলেই পারেন। আমি ঘাড়তারা হলে আপনিও তো কম নন। মৃত্তিকার বাবা রাগ দেখিয়ে চলে যান। আফিম সারা সন্ধ্যা দাঁড়িয়ে থাকে ওদের বাড়ির সামনে। ফ্ল্যাটের একজনের থেকে আফিম জানতে পারে গতকাল রাতে মৃত্তিকাকে দেখেছে ব্যাগ নিয়ে বের হতে। তবে কোথায় গিয়েছে, কে কে গিয়েছে সেসব সে জানে না। খুব দারুণভাবে দিন কাটছে মৃত্তিকার। ওদের বাড়ির পেছনে ফসলের বিশাল জমি, ফসল এখনও লাগায়নি। পুরো জমি জুড়ে দুর্বা ঘাস ছড়িয়ে আছে। ছোট ছোট বুনো ফুল ফুটে প্রচণ্ড সুন্দর দেখাচ্ছে জায়গাটা। মাওইমাদের গরু সেখানে ঘাস চিবুচ্ছে। এখানে আসার পর 2টো দিন কেটেছে দারুণভাবে। এইখানকার সবাই অনেক ভালো, সবার সাথে দ্রুত মিশে যেতে পেরেছে মৃত্তিকা। নাস্তা করার পর জাহানারার 12 বছরের বোন ঈশাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে মৃত্তিকা। আশপাশটা ঘুরে দেখেছে পুরো সকাল। এইখানে বড় বড় স্কুল কলেজ আছে, দালান কোঠা খুব কম, সাধারণত টিনের বাড়ি বেশি দিকটায়। সবার ঘরেই গরু আছে, গোলা ভরা ধান আছে, সবাই খুব সুখে। কেবল মৃত্তিকার মাঝে মাঝে দম আটকে আসে, সব কিছু বৃথা মনে হয়। একজন অপরিচিত ছেলের জন্য মৃত্তিকাকে চলে আসতে হয়েছে। বিয়েটা হবে কিনা কে জানে। বাবা মায়ের এত ভোগান্তি মৃত্তিকা মেনে নিতে পারছে না। রাতে একচোট কেঁদেছে সে। কেন এত জ্বালা হৃদয়ে? ইয়াসিনকে ভুলতে পারেনি ঠিকমতো। এরই মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেওয়া, আফিমের এই ঝামেলায় জড়িয়ে পড়া, সব অনর্থক, অহেতুক। জীবনটা তো সুন্দর হতে পারত, একটু জাঁকজমকপূর্ণ হলে কি এমন ক্ষতি হতো? দুপুরে মাওইমা ঘুমিয়েছে। খাওয়া দাওয়ার পর কতগুলো থালা বাসন পড়ে আছে কলপারে। জাহানারা মৃত্তিকাকে ডেকে থালা বাসনগুলো ধুতে বলেছে। মৃত্তিকা না করেনি, কলপারে গিয়ে থালা বাসন ধুয়েছে। ইরহামের ধুলো লাগা কাপড়গুলো ধুয়ে দড়িতে মেলে দিয়েছে। টুকটাক কাজ সে নিজ ইচ্ছেতেই করে। জাহানারা কখনো নিজের কাজগুলো গুছিয়ে দেয় মৃত্তিকার কাঁধে। মৃত্তিকার বিয়েটা এখনও ভাঙেনি। সাকিবের পরিবার সময় নিয়েছে কিছুটা, তবে বাড়ির সকলে ধরে নিয়েছে এই বিয়েটা আর হবে না। জীবনের ঝুঁকি নিয়ে কোনো মা বাবা এই সন্তানকে বিয়ে দিবে না। পাশের গ্রামের এক মেয়ের
বিয়ে। মৃত্তিকা চেনে না তাকে, তবে জাহানারার পরিচিত এক বোনের বিয়ে। মাউইমা জানিয়েছেন মৃত্তিকাকে যেতেই হবে। ঈশার সাথে কাল সকালে যাবে, একেবারে কনের বিদায়ের পরেই আসবে। সারাদিন গ্রামের বিয়ে দেখবে, আনন্দ করবে, নাচ গান দেখবে, তবেই না গ্রামে আসার আসল আনন্দ উপভোগ করতে পারবে। সারাদিন বাড়িতে থেকে মৃত্তিকার বিরক্তি ধরে যাবে ভেবে মাউইমা মৃত্তিকাকে তোষামোদ করলেন যাবার জন্য। কথা মতোই সকালে ঈশা আর মৃত্তিকা বেরিয়ে পড়েছে। হাঁটার পথ, যানবাহন চলে না এদিকে। মৃত্তিকা আর ঈশা ছোট ব্যাগ গুছিয়ে রওনা দিয়েছে পাশের গ্রামে। দুধারে ক্ষেত, মাছের আয়েল দিয়ে চলেছে ওরা। মৃত্তিকা মন্ত্রমুগ্ধের মতো অবলোকন করে গ্রামীণ দৃশ্য। পেছঢালা রাস্তার ওপরে শস্যদানা ছড়িয়ে আছে, রৌদ্রের তাপে তা চকচকে হয়ে আলো ছড়াচ্ছে। মৃদু বাতাসে দুলছে ওড়নার প্রান্ত। ঈশা হেঁটে যাচ্ছে আগে, পেছনে যাচ্ছে মৃত্তিকা। বিয়ে বাড়ির আয়োজনে কোনো ত্রুটি নেই। কলা গাছ দিয়ে গেট বানিয়েছে, প্যান্ডেল সাজানো হয়েছে। আশপাশ পরিষ্কার ঝকঝকে। আশপাশের সব মহিলারা হাতে হাতে কাজ করছে একসাথে। উঠোনে মাংস, মশলা দিয়ে সবজি সব কেটে রেখেছে। মৃত্তিকা আর ঈশা বউয়ের সাথেই আড্ডা দিল অনেকক্ষণ। দুপুরে লাঞ্চ করার পর মৃত্তিকা একটি গাউন পরেছে, সাদা রঙের অনেক ঘের দিয়ে তৈরি গাউন। গাউনের নিচের অংশে গোল্ডেন সুতো আর স্টোনের কাজ করা। অরুণাটা জর্জেটের। মৃত্তিকা আর ঈশা সারাদিন আনন্দ করে, ঘুরে বেড়ায়, বড়দের সাথে কাজ করে। সন্ধ্যায় বরপক্ষ আসে। ঈশা বাকি বাচ্চাদের সাথে গেট ধরে, বরপক্ষের সাথে দুষ্টুমি করে টাকা ছিনিয়ে নেয়। মৃত্তিকা দেখে সব। সন্ধ্যায় আরও একবার খাবার দেওয়া হয় মৃত্তিকাদের। পরোটা আর মাংস খেয়ে মৃত্তিকা কলপারে আসে। কলপারের চারদিকে আর ওপরে টিন দিয়ে বেড়া দেওয়া। টিউবওয়েল চেপে পানি আনতে হয়। ওদিকে প্যান্ডেলে বরপক্ষ আর কোনো পক্ষের লোকজন বসে আছে। বক্স বাজছে খুব জোরে। কলপারে এসে মৃত্তিকা হাত ধুতে ধুতে গানের তালে তালে গেয়ে ওঠে। সাবান দিয়ে হাত ঘষে হাত পা সহ ধুয়ে নেয়। সে অমনোযোগী হয়ে পড়ে কিছু সময়ের জন্য। সহসা পেছন থেকে একটি গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনতে পায় মৃত্তিকা। চমকে ওঠে সে, ধরফর করে বুক। সাথে সাথে পিছু ফিরে সবুজাভ তীক্ষ্ণ চোখের পুরুষকে দেখে মৃত্তিকা থমকে তাকায়। পা অসার হয়ে আসে মেয়েটার। হৃৎপিণ্ডে ক্রমাগত তোলপাড় শুরু হয়। নিজ চোখকে বিশ্বাস করতে না পেরে চোখ বুঝে নেয় মৃত্তিকা। বড় শ্বাস ফেলে ফের তাকে সম্মুখের হেলমেট পরা দানবীয় দেহের মানুষটাকে দেখে টাল হারায় মৃত্তিকা। দুপা পেছাতে গিয়ে কলপারের শ্যাওলাতে পিচ্ছিল সিমেন্টে স্লিপ খেয়ে পড়ে যেতে নেয়। পেছনে ঝুঁকে যায় তার দেহ। অস্ফুটে আহ জাতীয় শব্দ করে সে। তৎক্ষণাৎ পুরুষালী শক্তপুক্ত হাত চেপে ধরে মৃত্তিকার পাতলা কোমর। মৃত্তিকার সাথে সাথে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সম্মুখের মানুষটি টিনের বেড়া আটকে দেয় লোহার শিকলে। মৃত্তিকা ভয়ে জমে যায়। সেই চোখে পুনরায় চোখ পড়ে মৃত্তিকার। অসম্ভব তেজ, হিংস্রতা মিশে আছে আফিমের চোখে। মুখে দেখতে না পেলেও আফিমকে চিনতে একটুও বেগ পেতে হয় না মৃত্তিকার। হালকা সবুজাব চোখ তার চেনা, যা শুধু আফিমেরই আছে। এই মানুষটাই কেবল এত ভয়ঙ্করভাবে তাকাতে পারে, ব্যগ্র হয়ে তাকে টেনে নিতে পারে নিজ বাহুডোরে। মৃত্তিকা দ্রুত ঝুঁকে পড়া দেহ সোজা করে ঠেলে দেয় আফিমের বুক। বাজখাই সরে বলে, আপনি কিভাবে এসেছেন? কেন এসেছেন? সরে দাঁড়ান, দূরত্ব বজায় রাখুন। আফিম হাসে গাঢ়ভাবে, যদিও হেলমেটের আড়ালে সূক্ষ্ম হাসি দেখা যায় না। কিন্তু আফিমের চোখের গভীরতা তার হাসি কেউ ছাপিয়ে যায়। চোখ জোড়াও যেন সমান তালে হাসছে। কি ভয়ানক! মৃত্যু, আমাকে হারানোর খেলায় তুমি হেরে যাচ্ছ। মৃত্তিকা থম মেরে যায়। লাইট চলছে, তবুও কিছুটা অন্ধকার হয়ে গেছে জায়গাটা। টিনের বেড়ার ছোট্ট ফুটো দিয়ে আলো আসছে। আফিম আটকে দিয়েছে দরজাটা, দাঁড়িয়ে আছে সামনেই। বের হবার রাস্তা নেই। ভয়ে হাত পা নাড়ানো সম্ভব হচ্ছে না। আমায় যেতে দিন। আফিম এগিয়ে আসে দুপা। মৃত্যুর একদম নিকটে এসে দাঁড়ায় সে। কর্কশ আগ্রাসী কণ্ঠে বলে, তোকে বলেছি না তোকে দেখতে আসবো? বলেছিলাম কিনা? তারপরেও পালালি কেন? আমার চোখ দুটোকে তৃষ্ণায় ছটফট করতে দিলি কেন? দয়া করে ছেড়ে দিন, কেউ এসে পড়লে ক্ষতি হয়ে যাবে। এই ভয়ে আগে কেন পাসনি? দুটো দিন কুত্তার মতো ছুটেছি তোর হদিশ পেতে। আমাকে তোর কুত্তা মনে হয়? জবাব দে। আফিম ছিল না মেয়েটাকে, তবুও তার আক্রমণাত্মক কণ্ঠে খেয়ে হারায় মৃত্তিকা। এটে যায় সে টিনের বেড়ার সাথে। অসহায় ছলো ছলো চোখে দেখে আফিমকে। একদম ওভাবে তাকাবি না, কাঁদবি না। কান্না দেখতে আসেনি, উত্তর দে। শহর ছেড়ে এখানে এসে ঘাপটি মেরেছিস কেন? ভেবেছিস আমি তোর নাগাল পাবো না?
কাড় করে শব্দ হয় দরজায়। দরজার ওপাশ থেকে তখনই কারা যেন চেঁচিয়ে ওঠে। তাদের উচ্চ আগ্রাসী কণ্ঠে মৃত্তিকা আরও ভয়ে গুটিয়ে যায়। একজন মহিলা বলছে, আমি নিজের চোখে দেখছি কলপারে একটা মাইয়া ছিল। ওই মাইয়া বাহির না হইতে আর একটা পোলা ঢুইকা দরজা লাগাইয়া দিছে। দুইজন এখন ভিতরেই আছে। আকস্মিক এই কথা শুনে মৃত্তিকার মরি মরি অবস্থা হয়। দরজার ওপাশে কতজন আছে জানে না মৃত্তিকা, তবে ধারণা করতে পারছে কিছুক্ষণের মধ্যেই মহিলা এবং পুরুষের দলবল ঝাঁপিয়ে পড়বে দরজার ওপর। মৃত্তিকা ভয়ে কুঁকড়ে যায়। আফিম খুব স্বাভাবিক ভঙ্গিতে পর্যবেক্ষণ করে সবটা। সে বেড়ায় আটকানো লোহার শিকল খুলতে নিতেই বাদ সাথে মৃত্তিকা। খুলবেন না, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আফিম শীতল কণ্ঠে বলে, লুকিয়ে থাকলে আরো উল্টাপাল্টা ভাববে। একজন বয়স্ক লোকের কণ্ঠ শোনা গেল, ভেতরে কে কে আসো বাইর হও, নষ্টামি ছুটাই দিমো আজকে। ওই তোরা লাঠি নিয়ে আই। ডুকরে কেঁদে ওঠে মৃত্তিকা। ঝড়ো ঝড়ো করে কাঁদতে আরম্ভ করে, বলে, এখন কি হবে? ওর আমাকে মিথ্যে অপবাদ দেবে। কেন করলেন আপনি? কেন আটকালেন আমায়? কিছু হবে না, আমি দেখছি। হেলমেট খুলে বাইরে বেরিয়ে আসে আফিম। সবাই একসাথে চেঁচিয়ে ওঠে, বলে, মেয়েটারে বাইর করো, কি অবস্থায় আছে কে জানে। আফিম হাত উঁচিয়ে বলে, ওর গায়ে কেউ টাচ করবে না, ভদ্রভাবে কথা বলুন। বয়স্ক একটি লোক, পরনে লুঙ্গি আর ঢিলে শার্ট। সে অত্যন্ত রূঢ় কণ্ঠে বলে, নষ্টামি করতে লজ্জা লাগে না? আবার বড় বড় কথা, মাইয়াটারে দৈরা আন। দুটি মোটাসোটা মহিলা ঢুকে যায় কলপারে। মৃত্তিকাকে টেনে হিসড়ে নিয়ে আসে বাইরে। আফিম চাইলেও আটকাতে পারে না তাদের। একে তো তারা মহিলা, তার উপর এখানে আফিমের কোনো আধিপত্য খাটবে না। এতগুলো মানুষের সাথে লড়াই করার জোর তার নেই। মৃত্তিকা কিছুতেই আসতে চায় না। ক্রন্দনরত ভাঙা কণ্ঠে বারবার অনুনয় করে বলে, আল্লাহ দোহাই লাগে, ছেড়ে দিন আমাকে। আমি ওরকম মেয়ে না, বিশ্বাস করুন। আমার গায়ে কাদা ছুড়বেন না, দয়া করে। একজন মহিলা বলে ওঠে, আমি কান পাইতা শুনছি, ভেতর থেকে ওইসব শব্দ আইতাছিল। মাইয়া কান্তাছিল। ছি, আমার কই তো শরম করে। লজ্জায় অপমানে মৃত্তিকা নুয়ে পড়ে। কান ঝাঝা করে ওঠে মেয়েটার। মাটি ফাঁক করে ঢুকে পড়তে ইচ্ছে করে। ওদের কথার মর্মার্থ বুঝতে পেরে মৃত্তিকা হতভম্ব হয়ে যায়। ঘৃণায় অপমানে কদ তুলে ওঠে মেয়েটার। ওদের হাত থেকে ছাড়া পেতে অনুনয় করে সে। ওরা টেনে ধরে মৃত্তিকার ওড়না। ফলশ্রুতিতে ওড়নায় থাকা সেফটি পিনে কেটে ছুড়ে যায় মৃত্তিকার কাঁধ। জ্বলন হয় শরীরে। যতটা কষ্ট শরীরে হয় তার চেয়েও মনে বেশি জ্বালাপোড়া করে। মিথ্যে নোংরা শব্দগুলো কানে বাড়ি খায়। আফিম গর্জে উঠে বলে, মিথ্যে বলেন কেন? আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। শুধু শুধু নিজের বিকৃত মানসিকতার পরিচয় দেবেন না। এক লোক বলে, বড় বড় কথা কইয়া লাভ নাই। দামডা পোলা মাইয়া একসাথে কলপাড়ের দরজা আটকাইয়া কি করে আমরা জানি না ভাবছ? তোমরা দরজা লাগাইছিলা কেন? আফিম কিছু একটা ভেবে দৃঢ় কণ্ঠে বলে, আমরা স্বামী স্ত্রী, আপনারা ভুল ভাবছেন। তখনই ভিড়ের মাঝ থেকে ঈশা বলে ওঠে, মৃত্তিকা আপু, তুমি না অবিবাহিত? ও কি বলছে এসব? তুমি বিয়ে করলে কবে? থমকে যায় সকলে। এক বয়স্ক লোক হুঙ্কার ছেড়ে বলে, এই পোলা মাইয়ার বিয়ে দেওয়ান লাগবো, কাজিরে ডাকো। বিয়া বাড়িতে আইসা এইসব নোংরামি চলবো না। মৃত্তিকা চিৎকার করে ওঠে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। বজ্র কণ্ঠে বলে, না, আপনারা এমন করতে পারেন না। আমি কিছুতেই বিয়ে করব না। কেউ শোনে না মৃত্তিকার আহত কণ্ঠ। আফিমকে কয়েকটা ছেলে টেনে নিয়ে যায়। মৃত্তিকার মাথায় ওড়না পরিয়ে নিয়ে যায় ঘরে। ভিড়ের মাঝে মৃত্তিকা কেঁদে ওঠে। কাছে আসে হন্তদন্ত হয়ে এসে সূরা দোয়া পাঠ করে। দুজনকে পাশে বসিয়ে প্রথমে আফিমকে কবুল বলার তাগাদা দেয়। আফিম শূন্য দৃষ্টিতে তাকায় মৃত্তিকার দিকে। মেয়েটা মোটেই তাকে স্বামী হিসেবে চায় না। সেও চায়নি এভাবে বিয়েটা হোক। বিয়ে করার জন্য এতদিন আকুপাকু করছিল। আজ যখন না চাইতেও সেই সুযোগ হাজির হয়েছে, তখন আফিমের সংকোচ হচ্ছে। কবুল বলতে সময় নিচ্ছে আফিম। ওদিকে সবার উদ্ভট কথা কানে বাজছে। পরক্ষণেই আফিম ভাবল, সে গুন্ডা বখাটে। অন্যান্যদের মতো সহজ সাবলীলভাবে বিয়ে হলে তার বিশেষত্ব হারিয়ে যেত। তার সাথে বাকিদের আর ফারাক থাকবে না। এরকমই ঠিক আছে, তাকে এইভাবেই মানায়।
আফিম কোনোভাবেই ঝামেলাহীনভাবে বিয়ে করতে পারে না। সে যেহেতু মাস্তান, সবেতেই ক্যাঞ্চাম থাকতে হবে। মৃত্তিকাকে রীতিমতো জোর করেই কবুল বলানো হয়েছে। 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলে মুখে কুলুপ এঁটেছে সে। একটা কথাও বলেনি। আর মৃত্তিকা আর আফিমকে ফুলের মালা পরানো হয়েছে। চাঁদপানা মুখখানা আধারে ঢেকে গিয়েছে মৃত্তিকার। ফ্যাকাশে বদনে ফ্যাল করে দেখছে সবাইকে। ওরা এত নিষ্ঠুর কেন হলো? কেন এমন ছলনা করলো এভাবে? চরিত্রের দিকে আঙুল তুলল। মৃত্তিকা তো অমন খারাপ মেয়ে নয়। পাটের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আফিম আর মৃত্তিকা, দুজনেই বিধ্বস্ত আর চুপচাপ। মৃত্তিকার ঘাড় জ্বালা করছে, তবুও নিঘুর হয়ে পথের পানি তাকিয়ে হেঁটে যাচ্ছে বিরামহীন। পাশেই আফিম হাঁটছে, দৃষ্টি তার মৃত্তিকার দিকে। মৃত্তিকার ওড়নার সেফটি পিন কোথায় হারিয়েছে কে জানে। জর্জেটের ওড়না কাঁধ পেয়ে গলে যাচ্ছে নিচে। অলসতায় ওড়নাটি খানিক বাদে রাস্তায় লুটিয়ে পড়ে। মৃত্তিকার খেয়াল নেই, থাকলে হয়তো ঝট করে তুলে নিত ওড়নাটা। নিতান্তই অবহেলায় অনাদুরে ওড়না উড়ে যেতেই আফিমের নজর পড়ে মৃত্তিকার দিকে। উদম বুক দেখে ছেলেটা ভরকে যায় তৎক্ষণাৎ। সবেকে পিছিয়ে এসে তুলে নেয় কাপড়টি, ফের এগিয়ে মৃত্তিকার কাঁধের দুপাশে এঁটে দেয়। ধ্যানচ্যুত হয় মৃত্তিকা, ফ্যাল করে তাকায় আফিমের দিকে। তাকে এতটা নিকটে দেখে শ্বাস আটকে আসে মেয়েটার। ছটফট করে দূরে সরে দাঁড়ায়। আচমকা সে চেপে ধরে আফিমের শার্টের কলার। আক্রমণাত্মক কণ্ঠে রুক্ষ স্বরে বলে ওঠে, আপনি আপনি সব করেছেন তাই না? এটাই তো চেয়েছিলেন। এসবের জন্যই তো এত দিন পিছু লেগেছিলেন। পূর্ণ হয়েছে ইচ্ছে, এবার ছাড়ুন আমায়, মুক্তি দিন। আফিম গা দুলিয়ে হাসে। তার হাসির ঝংকারে মৃত্তিকার হাত খসে পড়ে শার্ট থেকে। আফিম মৃত্তিকার থুতনিতে 2 আঙুল থেকে উঁচু করে মেয়েটার নতমুখ কানের কাছে ঠোঁট থেকে আলতো ফিসফিস করে বলে, I didn't just want to marry you, Mritto. I also wanted to touch you deeply as well. Tell me, is there any way? ছলকে ওঠে মৃত্তিকার হৃদয়। বিস্ময় সরে আসতে নিলে হেলে পড়ে সে। আফিম খুব তাড়াহুড়ো করে পাজা কোলে তুলে নেয় মৃত্তিকাকে। মৃত্তিকার মাথাটা নিজ বুকের মাঝে ঝাপড়ে ধরে। ঘন লম্বা কেশ উঠতে থাকে বাতাসের দাপটে। মৃত্তিকা 2 হাতে কিল বসায় আফিমের মুখে। দুর্বল হাতে বারবার ধাক্কা দেয় বুকে। মাথা তুলতে বৃথা চেষ্টা করে। আফিম হাঁটতে হাঁটতে বলে, মৃত্যু, তুমি প্রতিদিন কাঁদবে, ঠিক আছে? তোমার চোখের পানিতে ভিজে জবজবে হওয়া মুখটা দেখবো বলেই আমি তোমাকে বিয়ে করেছি। নইলে সাফায়াত আফিম মির্জা বিয়েতে একদমই বিশ্বাসী না। বাইকে চড়ে গোপালগঞ্জ থেকে ঢাকায় ফিরতে লেগেছে 4 ঘন্টা। আফিম যদিও মৃত্তিকাকে বলেছিল জাহানারাদের বাড়িতে ফিরতে, কিন্তু মৃত্তিকা শোনেনি। বাড়ি ফেরার পথ তার বন্ধ। ভাবির কানে খবরটা তখনই পৌঁছেছে। নিশ্চয়ই সে গালাগাল সাজিয়ে রেখেছে। ফেরা মাত্রই অসংখ্য কটু কথা শোনাবে তাকে, চরিত্রের দিকে আঙুল তুলবে। মৃত্তিকার আর এইসব সহ্য হচ্ছে না। এই নোংরা কথাগুলো কাটার মতো বেঁচেছে দেহে। আফিম খুব ভালো রাইডার, কিছুটা ধীরে সুষ্ঠেই রাইড করেছে বাইকটা। এবার সিদ্ধান্ত নেবার পালা মৃত্তিকা কোথায় যাবে। মৃত্তিকাদের বাড়ির মোড়টায় আসতেই চেঁচিয়ে ওঠে মৃত্তিকা। আফিমের কাঁধ খামচে ধরে বলে, আমি বাড়ি ফিরবো না। মিটি হাসে আফিম, মিছে গম্ভীরতা দেখিয়ে বলে, কোথায় যাবে তাহলে? জানি না, তবে বাড়ি ফিরবো না। আর কোনো অকথ্য ভাষা শুনতে পারবো না। সবাই আমাকে ভুল বুঝবে। যদি ভুল না বুঝতো এতক্ষণে কল করতো, জানতে চাইতো আমি কেমন আছি। ছলো ছলো করে উঠল মৃত্তিকার চোখ। ঠোঁট ভেঙে এলো। ফুপিয়ে উঠল মেয়েটা। ভাঙা কণ্ঠে বলল, কেউ বিশ্বাস করে না আমাকে, কেউ না। আফিম ক্লান্ত চোখে পরখ করে মেয়েটিকে। একটু হেসে বাইক স্টার্ট দেয়। সাথে সাথে মৃত্তিকা জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছেন? মির্জা ভিলায়। কিছুক্ষণ বাদে মির্জা ভিলায় পৌঁছায় ওরা। রাজপ্রাসাদের মতো বিরাট বাড়িটাকে দেখে মরে যায় মৃত্তিকা। বিশাল বড় গেট পেরিয়ে ঢুকতেই দুপাশে বিভিন্ন ফুল গাছের সারি দেখে পুলকিত হয় মৃত্তিকার হৃদয়। মির্জা ভিলা প্রথম দেখেছে সে। এই বাড়ির সাথে আফিমকে ঠিক চায় না। সে মধ্যবিত্ত ছেলেদের সাথে বেশি মেশে, রাস্তায় সর্বদা সাদামাটাভাবে পাওয়া যায় তাকে। অথচ মির্জা ভিলার সদস্য হিসেবে তার আরও আভিজাত্যপূর্ণ চাকচিক্যময় জীবন পার করার কথা। দারোয়ান ওদের দেখেই গেট খুলে দিয়েছে। বাড়িতে আলো জ্বলছে ঠিকই, কিন্তু কোনো সারা শব্দ নেই। আফিম পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তার পিছু পিছু ঢোকে মৃত্তিকা। পুরো বাড়ি আর সিঁড়িগুলোতে চোখ বুলিয়ে মৃত্তিকা বলে ওঠে, আমি বাড়ি যাব। বউ তুমি আমার বাড়িতে থাকতে হবে তোমাকে।
ঢোক গিলে মৃত্তিকা আপাত মস্তক মুড়িয়ে বলে, আমার এখানে আসা উচিত হয়নি। আপনার সাথে আমি কিছুতেই সংসার করতে পারবো না। নিজের ইচ্ছাতে এসেছো, যেতে হবে আমার মসজিদে। রাত অলমোস্ট 1:30 বাজে মৃত্যু, জেদ করো না। দমে যায় মৃত্তিকা। আফিম নিজের ঘরে আসে। ঘরে একটা নরম তুলতুলে বিছানা আছে, কাউচ আছে, টি টেবিল, কাভার্ড আর ড্রেসিং টেবিল আছে। ফুলদানি, পেইন্ট করা ফ্রেম, দেয়াল জুড়ে লাগানো সুন্দর পরিপাটি ঘর। একটু নোংরা নেই কোনো ফাঁকে। মৃত্তিকা আধো আধো স্বরে বলে, আর কেউ নেই এখানে? আফিম কাভার্ডের ডয়ারে নিজের ফোন, ওয়ালেট, পাউচ রাখতে রাখতে ফিরে বলে, বাবা আছে, হয়তো নাও থাকতে পারে। আপনারা দুজন থাকেন? 2জন সার্ভেন্ট আছে, ওরা রাতে থাকে না, কাজবাজ করে চলে যায়। মৃত্তিকা ভয়ে কেঁপে ওঠে। তারা দুজনেই বাড়িতে একা থাকবে। আফিম যদি সুযোগ নিতে আসে, যদি অসভ্যতাম করতে আসে, কিভাবে নিজেকে রক্ষা করবে? পরক্ষণেই মৃত্তিকা ভাবে, ছুতে আসলেও বা কী করার? ধর্মীয় রীতি অনুযায়ী তারা স্বামী স্ত্রী। তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হলেও কারো কিছু বলার থাকতে পারে না। এইখানে অভিযোগ কিংবা প্রতিবাদ করার অধিকার নেই। ভাবতেই গাই কুই করে ওঠে মৃত্তিকা। অস্থির স্বরে বলে, আমাকে দিয়ে আসুন, হ্যাঁ আমি থাকবো না। আমার ভালো লাগছে না এখানে, খারাপ লাগছে। আফিম এগিয়ে আসে সবাইকে, নিজের হাতের উল্টো পিঠ দিয়ে ছুঁয়ে দেয় মৃত্তিকার ললাটে। জ্বর নেই বুঝতে পেরে বলে, খিদে পেয়েছে, কিছু খাবে? মৃত্তিকা উপেক্ষা করে আফিমের আগ্রহ, উৎকণ্ঠা আর দায়িত্ব। নত যেন কণ্ঠে অনুরোধ করে বলে, আমাকে ভালো লাগছে না, সত্যি বলছি, নাটক করছি না, বিশ্বাস করুন। আফিম তুমি কিছু সময়ের জন্য গভীর নয়নে মৃত্তিকার দিকে চেয়ে থাকে। মৃত্তিকার মুখ ঘামে ভিজেছে, বোধহয় ভয় পাচ্ছে সম্মুখের সুদর্শন পুরুষটিকে। আফিম হাসে গাঢ় চোখে। অস্থির হয়ে ওঠে মৃত্তিকা, পালাবার পায়তারা করতে থাকে। আফিম মৃত্তিকার চিবুক শুয়ে মোহগ্রস্ত নেশাতুর কণ্ঠে বলে, আজকে রাতটুকু আমায় দাও, আমার গোটা জীবন তোমায় দিতে প্রস্তুত। মাদকতা মেশানো গভীর কণ্ঠ। গা দুলে ওঠে মেয়েটার। তীর তীর করে কেঁপে ওঠে অথর যুগল। ঘন নেত্রপল্লব ছাপড়ায় কয়েকবার। মাথা উঁচু করে পাহাড়ের মতো দানব দেহটি দেখে সে। নিঃসন্দেহে আফিম সুন্দর, সবচেয়ে সুন্দর তার ধারালো তীক্ষ্ণ চোখ। এক মুহূর্তের জন্য আবেশিত হয়ে পড়ে মৃত্তিকা। আশপাশের সব কিছু ফুলে বশীভূত হয়ে তাকিয়ে থাকে আফিমের পানে। তার কথার মর্মার্থ বুঝে দুর্বল দেহখানি সতেজ হয়ে ওঠে। আফিম এক হাত গুলিয়ে দেয় মৃত্তিকার গালে। মসৃণ মুলায়ম ত্বকে হাত ছোঁয়াতেই আফিমের গা ছনছন করে ওঠে। সংযম হারাতে বসে, দ্রুত সরে যায় সে। মাথা চুলকে বলে, তুমি বসো, আমি দেখছি খাবার কিছু আছে কিনা। মৃত্তিকা যেতে দেয় না আফিমকে। বুক ভরে শ্বাস টেনে বলে, আমার কিছু বলার আছে। থেমে যায় আফিমের পদযুগল। স্থির হয়ে দাঁড়ায়, হাত পা ঝাড়া দিয়ে স্বাভাবিক হয়ে বলে, বলো। অতীতকে ঘাঁটতে গিয়ে মৃত্তিকার মুখ ফ্যাকাশে হয়ে আসে। আফিম একবার বলেছিল তার গায়েও কলঙ্ক আছে। আফিম কি জানে না পুরুষের গায়ে কলঙ্ক লাগতে পারে না, পুরুষের কোনো খুঁত থাকে না। কলঙ্ক কেবল নারীদের জন্যই। সব দোষ ত্রুটি নারীদের মাঝেই নিহিত। জানলে কি বলতো? আমি অন্য কাউকে ভালোবাসি। তার বাক্যে ভুল শব্দ শুনে ফোঁস করে শ্বাস ছেড়ে আফিম বলে, বলো ভালোবাসতে। অবাক হয় মৃত্তিকা। আফিম বলে ওঠে, ইয়াসিনকে তুমি প্রচন্ড ঘৃণা করো, যখন ঘৃণা আসে তখন ভালোবাসা থাকে না। আপনি কি করে জানেন? জেনেছি। বলুন, কিভাবে জেনেছেন? ইয়াসিন আপনাকে বলেছে? মাথা খারাপ, ওকে সামনে পেলে পিস পিস করে কাটবো। লুচ্চা কোথাকার, কল্লা কেটে দেবো যদি আমার সামনে আসে। তব দেখায় মৃত্তিকা। বিভ্রান্তিতে ছেয়ে যায় হৃদয়। বলে, এ মাসে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আপনার কি মনে হয় না ইয়াসিনের মতো ছেলের সাথে চলাফেরা করে আমি আমার সতীত্ব হারিয়েছি? মৃত্তিকার এই কথায় তাজ্জব বনে যায় আফিম। মৃত্তিকা এই ধরনের কথাও বলতে পারে? তার বউ তো স্বল্পভাষী, তার দেহ মনে মন্দ বলতে কিচ্ছুটি নেই। নিজেকে কলুষিত করার প্রয়াস চালাচ্ছে মেয়েটা। চর মেরে তোমার ফয়সলামি আমি ছুটাই দিব মৃত্যু। ভুলভাল বকছো কেন? দেখি কাছে এসো, মাথায় পানি দিয়ে দিই। অতিরিক্ত শক পেয়ে তোমার ব্রেইন খুলে পড়ে যাচ্ছে। এই সময়ও আফিমের এহেন হাসি আর রসিকতা শুনে গজগজ করে মৃত্তিকা। কপট রাগ দেখিয়ে বলে, আমি মজা করছি না। আফিম গম্ভীর হয়ে বলে, আমিও মজা করছি না। কোনোদিন কারোর সাথে সম্পর্কে জড়াইনি। নারীদের প্রতি আমার বৃতৃষ্ণা ছিল এতকাল। ইদানিং সে বৃতৃষ্ণা তৃষ্ণায় পরিণত হয়েছে তোমাকে দেখে। শোনো, আমি তোমায় যতটুকু জানি, তুমি নিজেও তোমাকে ততটুকু জানো না।
মৃত্তিকা নাক টানে। আফিম সিগারেটের প্যাকেট বের করে, লাইটার দিয়ে সিগারেট জ্বালায় সে। বিরাট থাই গ্লাসে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়। মৃত্তিকার চিবুক ঠেকে বুকে। আফিম সিগারেটে সুখ টান দিতেই মৃত্তিকা বরাবরের মতোই বুকের ওড়না নাকে মুখে চেপে ধরে। আফিম আলতো হাসে তাতে, মাদক দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমায় বিয়ে করতে চাওয়ার আরেকটা রিজন কি জানো? আমি সিগারেট ধরালে তুমি না কুঁচকে ফেলো, ওড়না দিয়ে মুখ ঢাকো, বিরক্ত হও। এই সিনটুকু আমার জোস লাগে। তোমায় জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে মৃত্যু। থেমে পুনরায় আওড়ায়, তুমি এত আদুরে কেন বলো তো? তোমার মুখে এত মায়া কেন? সৃষ্টিকর্তা তোমায় সৌন্দর্য ঢেলে দিতে আর একটু কার্পণ্য করলে কি এমন ক্ষতি হতো বলো তো? মৃত্তিকা লজ্জা পায় খুব। ফোলা গাল দুটো রক্তিম হয়ে ওঠে মেয়েটার। হাঁসফাঁস করে বলে, কী সব বলছেন? আফিম থেমে বলে, তুমি ঘুমো, আর আপনি? আমার ঘুম হবে না। কষ্ট পেলাম আমি, ঝড় আমার উপর দিয়ে বয়ে গেল, আপনার ঘুম আসবে না কেন? আফিম আঙুলের ভাঁজে রাখা সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে। তুমি বুঝবে না। প্রতিবাদ করে মৃত্তিকা বলে। বললেই বুঝবো। আফিম বাঁকা হেসে প্রত্যুত্তরে বলে, আজ আমাদের ফার্স্ট নাইট। ঘরে আগুন সুন্দরী বউ রেখে কোনো স্বামী ঘুমোতে পারবে না। যদিও বা পারে, তাহলে বুঝতে হবে তার জন্য সমস্যা আছে, নয়তো সে গে। থতমত খায় মৃত্তিকা। আফিমের মুখে এরকম কথা শুনেই সে শঙ্কিত কণ্ঠে বলে, আপনি অন্য রুমে গিয়ে শুয়ে পড়ুন, নইলে আমাকে অন্য রুমে দেখিয়ে দিন। আমি তোমায় ছোঁবো না যতদিন না তুমি চাও। ঘুমো, আমি এখানেই আছি। কেন যেন ভরসা পায় মৃত্তিকা। আফিমকে বিশ্বাস করতে ইচ্ছে হয়, মনে হয় ছেলেটা তার কথা রাখবে। কিন্তু আদৌ আফিম সিদ্ধান্তে অটল থাকবে, নাকি সংযম ভুলে পুরুষত্ব দেখাতে আসবে? এলেও তো বাধা দেওয়ার ক্ষমতা মৃত্তিকার নেই। মৃত্তিকা কমফোর্টার টেনেই শুয়ে পড়ে। আফিম এক নজর দেখে ফের থাই গ্লাস দিয়ে শহরের সব বিল্ডিংগুলো দেখে। দেয়াল ঘেঁষে রাখা গিটারটা আনমনেই হাতে তুলে নেয় ছেলেটা। তারে আঙুল বলিয়ে এক সময় ছন্দ তুলে গানে। চমৎকার গভীর কণ্ঠে গিয়ে ওঠে সেদিনের সেই গান। মৃত্তিকার কানে পৌঁছয় গানটুকু। গানের সুরটা আরামদায়ক, আফিমের কণ্ঠ মারাত্মক সুন্দর। গানটা তার কণ্ঠে অদ্ভুতভাবে মানিয়েছে। তাকে থামতে দেখে মৃত্তিকা বলে বসে, থামলেন কেন? আফিম মন্ত্র মুগ্ধের ন্যায় চেয়ে ফিক করে হেসে ওঠে, বলে, গানের অর্থ বুঝেছো? মৃত্তিকা অবুঝার ন্যায় মাথা ঝাঁকায়। গানটা নিজ মনে আওড়াতেই কঠিন কয়েকটি শব্দ মাথায় এঁটে যায়। হা করে সে তাকিয়ে থাকে আফিমের দিকে। রেগে লাল হয়ে বলে, ঘুমোচ্ছি আমি, আপনি আর গান গাইবেন না। আফিম মজা করে বলে, কেন? রাত জাগবে না? দোষী হতে দেবে না? পাহারা ভাঙতে অনুমতি নেই? মৃত্তিকা মুখ ঢেকে ফেলে কমফোর্টার দিয়ে, মুড়ি দিয়ে শুয়ে থাকে। কখন ঘুমে চোখ লেগে যায় বুঝতেও পারে না সে। ঘুম কিছুটা হালকা হতেই কারো দৃঢ় বাহুবন্ধনে নিজেকে আবিষ্কার করে মৃত্তিকা। শক্ত পোক্ত দানবীয় দেহের মাঝে তার নাজুক ছোট্ট দেহটা পিষে যাচ্ছে। শ্বাস নিতেও বেগ পেতে হচ্ছে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে পুরুষালী দেহ, নড়বার সুযোগ নেই। এতটাই দৃঢ় তার বন্ধন, মৃত্তিকা শ্বাস ফেলার সুযোগটুকু পাচ্ছে না। দুহাতে মৃত্তিকাকে বুকের মাঝে মিশিয়ে নিয়েছে লোকটা। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে মৃত্তিকার মুখে। ধরফর করে ওঠে মৃত্তিকার হৃদয়। আতঙ্কে শ্বাস ভারী হয়ে ওঠে। ছাড়া পেতে মরিয়া হয়ে পড়ে মৃত্তিকা। সর্বস্ব শক্তি খাটিয়ে দূরে ঠেলে দিতে চায় লোকটিকে, বাঁধনহারা করে নিতে চায় মেইলি কোমল দেহ। কিন্তু আফিমের সাথে সে জোর খাটিয়ে কোনোদিন কায়দা করে উঠতে পারেনি মৃত্তিকা। আজও পারে না মেয়েটি ছটফট করে বারবার। ছাড়া পেতে ব্যাকুল হয়ে ধাক্কাতে থাকে। গলার কাছে গলিয়ে দেওয়া হাতটা উঠাতে চায়। মৃত্তিকার নড়চড়ে খানিক বিরক্ত হয় আফিম। ঘুম পাতলা হয়ে আসে। ঘুম ঘুম কণ্ঠে সে বলে, মৃত্যু, সবে ঘুমিয়েছি। মৃত্তিকার রাগী কণ্ঠে বলে, আপনি বলেছিলেন আপনি আমাকে ছোবেন না, এখন এসব কি করছেন? জড়িয়ে ধরছেন কেন? ছাড়ু না, আমি ব্যথা পাচ্ছি। আফিম একটুখানি হাসে ঘুমের মাঝে, বলে, তুমি আমাকে বিশ্বাস করে নিলে? ছ্যা, আমার নিজের উপর নিজেরই বিশ্বাস নেই, আর তুমি আমাকে বিশ্বাস করে বসে আছো। মৃত্তিকা গর্জে ওঠে, যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তাদের কি বলে জানেন? মিথ্যাবাদী। আর একটু ঘুমাবো, তারপর তোমার রাগ দেখবো। আমি ঘুমোবো না। ছাড়বেন আমায় নাকি চেঁচাবো? ঘুমোতে দেব না কিন্তু। মৃত্তিকাকে ছেড়ে দেয় আফিম। মুক্ত হয়ে সাথে সাথে বিছানা ছেড়ে নেমে পড়ে মৃত্তিকা। গায়ের ওড়নাটা এখনও গলায় লেগে আছে। ওড়না তার ঠিক করে সে দেয়াল ঘড়িতে চোখ বোলায় মৃত্তিকা।
10টা বেজে গেছে। মৃত্তিকার ফোনটা ঈশার হাতে ছিল। আসার সময় আর নেওয়া হয়নি। খিদে পেয়েছে প্রচণ্ড। কিছু না খেলে মাথা কাজ করবে না। মৃত্তিকা ঘর ছেড়ে বের হয়। সিঁড়ির কাছে এসে নিচে উকি দিতেই আফিমের বাবাকে দেখতে পায়। তিনি খাবার টেবিলে বসে আছেন। মুখটা মাত্রাতিরিক্ত গম্ভীর। মেয়েটা ভরকায় খুব। তড়িঘড়ি করে লুকোনোর চেষ্টা করতেই আশরাফ মির্জা দেখে ফেলে ওকে। স্তব্ধ বনে যায় বয়স্ক লোকটি। উঁচু কণ্ঠে ডাকে, এই যে তুমি এখানে, কখন আসছো? মৃত্তিকা দেয়ালের আড়ালে লুকোতে চেয়েছিল। ধরা পড়ে গিয়ে ঘাবড়ে যায় মেয়েটা। মাথার ওড়না ভালো করে টেনে সিঁড়ি বেয়ে নামে। অস্বস্তিকর কণ্ঠে সালাম জানায় সে। আমি কাল রাতে এসেছি। আশরাফ মির্জা বুঝতে পারেন না কিছুই। বলেন, এই বাড়িতে কি করতে এসেছো? আফিমকে খুঁজতে রাতে এসেছো, কেন বাড়িতে ফিরানি? মৃত্তিকা কাচুমাচু হয়ে দাঁড়ায়। কি করে বলবে সে তার ছেলের বউ? গ্রামবাসীরা জোর করে তাদের বিয়ে দিয়ে দিয়েছে। এই কথা বলাটা কতটা লজ্জাজনক তা কেবল মৃত্তিকাই বোঝে। আয় করে সে বলে, আসলে গতকাল রাতে আমি আপনাদের এখানে আশ্রয় নিতে এসেছিলাম। কথার মাঝে সেই সময় আফিমকে দেখা যায় সিঁড়ির কাছের সমান্তরাল অংশে। আফিমের হাতে ব্রাশ, চুলগুলো অগোছালো, পরনে স্যান্ডো গেঞ্জি আর সাদা প্যান্ট। পেশিবহুল শরীর উন্মুক্ত। নত হয় মৃত্তিকা। আফিম গ্রিলে দুহাত রেখে উকি দিয়ে বলে, আমরা গতকাল বিয়ে করেছি। বিস্ফোরক ঘটে বৈঠকখানায়। হতভম্ব হয়ে চোখ বড় বড় করে ফেলেন আশরাফ মির্জা। ধপ করে বসে পড়েন ডাইনিং চেয়ারে। কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি বুঝতে পারি না তোমরা ভালো মেয়েগুলো কেন এরকম গুন্ডাদের ফাঁদে জড়িয়ে যাও। পৃথিবীতে ভালো ছেলের কি এতই অভাব যে এই বেয়াদবটাকে বিয়ে করতে হবে? মৃত্তিকা অবাক চোখে তাকায়। বাবা হয়ে ছেলের নামে বদনাম করছে, এ হয় এই যুগে? মৃত্তিকা ভেবেছিল বিয়ের কথা শুনে আশরাফ মির্জা ছেলের হয়ে সাফাই গাইবেন। বাবার কথা শুনে আফিম ভ্রু কুচকে হুঙ্কার ছেড়ে বলে, একদম আউলফল কথা বলবে না। বিয়ে হয়েছে 24 ঘন্টাও হয়নি, এর মধ্যে ডিভোর্স করানোর ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। মেয়েটার কপাল পড়েছে তোমার মতো ছেলেকে বিয়ে করে। মৃত্তিকা দোনামোনা করে বলে ওঠে, আমি এ বিয়ে করতে চাইনি। বিশ্বাস করুন আঙ্কেল, আমার কোনো ইচ্ছে ছিল না আপনার ছেলেকে বিয়ে করার। আশরাফ মির্জা বলে, তোমার বাবা মা জানে তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছিল? এই পর্যায়ে আফিম সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কট খেয়ে বিয়ে করেছি, আপনি বুঝবেন না। গ্রামবাসীরা ভুল বুঝে আমাদের ধরে বেঁধে। আর কিছু বলার রুচি হয় না মৃত্তিকার। কণ্ঠ ভারী হয়ে আসে মেয়েটার। চোখ ছলো ছলো করে ওঠে। কতই না নোংরা কথা বলেছে ওরা। নোংরা চোখে দেখেছে মৃত্তিকাকে। এই তিক্ত ঘটনা কি কোনোদিনও মন থেকে মুছে ফেলতে পারবে মৃত্তিকা? আজীবন এর দাগ বয়ে বেড়াতে হবে না? বুকটা হাহাকার করে ওঠে মৃত্তিকার। চোখের পানি লুকাতে নত হয় সে। থুতনি চিবুকে পৌঁছয়। আশরাফ মির্জা রেগে তাকান ছেলের দিকে। জানতে চান সব কিছু। আফিম অনর্গল সত্য বলে দেয়। সবটা শুনে ভীষণ ব্যথিত হন আশরাফ মির্জা। তার ছেলেটা এত বিয়াদব যে একটা মেয়ের জীবনে বিপর্যয় নেমে এসেছে। সব দোষ আফিমের। ঢাকা থেকে গোপালগঞ্জে গিয়ে মৃত্তিকাকে উত্তপ্ত করতে কে বলেছিল? সহজ সরল মেয়েটাকে আফিমের জন্য দুঃখ ভোগ করতে হচ্ছে। সবার সামনে ছোট হয়েছে মেয়েটা। ভাবতেই আফিমকে কষে চড় লাগাতে ইচ্ছে করছে আশরাফ মির্জার। সে অনুতাপ কণ্ঠে বলে, শোনো মা, তুমি আমার ছেলের নামে থানায় কেস করতে পারো। আমি তোমার হয়ে ওর বিরুদ্ধে লড়বো। মৃত্তিকা তাচ্ছিল্য করে হাসে। জবাব দেয়, এতে আমার কি কোনো লাভ হবে আঙ্কেল? যে কলঙ্ক লেগে গেছে তা শুকিয়ে ঝরে গেলেও দাগ রেখে যাবে। আফিম এগিয়ে আসে মৃত্তিকার নিকট। মোলায়েম কণ্ঠে বলে, মুছে দেব গ্লানিবোধটুকু, রেখে দেব তোমায়। আশরাফ মির্জা ছেলের দিকে চোখ পাকিয়ে মৃত্তিকাকে জিজ্ঞেস করেন, কিছু খুঁজেছো? ব্রেকফাস্ট করো এসো। মৃত্তিকার পেটে খিদে থাকায় আর না করেন না। তবে আশরাফ মির্জা তখনই বলে বসেন, আমি তোমার জন্য পায়েস বানিয়ে আনছি। নতুন বউ এ বাড়িতে প্রথম এসেছো, একটু মিষ্টি বানাতেই হয়। মৃত্তিকা ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, লাগবে না আঙ্কেল, আপনি কষ্ট করবেন না। খালা আছে তো, আপনি কেন যাচ্ছেন রান্নাঘরে? আশরাফ মির্জা বলে, বেয়াদব, একটা কথাও তুমি বলবে না। আমার মেয়ের জন্য আমি যা খুশি করব। তুমি কি খাওয়াবে তা বাবু, একটা অপদার্থ জন্ম দিয়েছি। গালাগাল করতে করতে আশরাফ মির্জা চলেছেন কিচেনে। আফিম ফিক করে হাসে। তাকে হাসতে দেখে গা চলে যায় মৃত্তিকার। বাজখাই গলায় বলে, লজ্জাও করে না বলুন?
আঙ্কেল বকছে আর আপনি দাঁত বের করে হাসছেন, অভদ্র ব্যাটা। গত 20 মিনিট ধরে আফিমের ঘরের অ্যাটাচ রুমের ওয়াশরুম দখল করে আছে মৃত্তিকা। অনলাইনে কিশারে অর্ডার করেছিল আফিম, একটু আগে ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে। মৃত্তিকা এখন গিয়েছে গোসল করতে, আফিম নিজেও গোসল করবে। এদিকে মৃত্তিকার বের হওয়ার নামগন্ধ নেই। এতে বেজায় চটে যায় ছেলেটা। ওয়াশরুমের দরজায় কষাঘাত করে বলে, মৃত্যু ফ্রেশ হতে এত সময় লাগে? মৃত্তিকা উত্তর দেয় না। মিনিট দুয়েক বাদে খয়েরি রঙের সিল্কের শাড়িটি পরে বেরিয়ে আসে বাইরে। তাকে দেখে থমকে তাকায় আফিম। ফর্সা শরীরে খয়েরি রঙের শাড়িটা দারুণ মানিয়েছে, একদম স্নিগ্ধ দেখাচ্ছে মৃত্তিকাকে। তবে মৃত্তিকার মুখটা বড্ড ফ্যাকাশে, মলিন, চোখ, নাক আর গাল লাল হয়ে আছে, চোখ ফুলেও গেছে কিছুটা। আফিমের বুঝতে বাকি থাকে না মেয়েটা যে লুকিয়ে লুকিয়ে কেঁদেছে তা সে ভালোই বুঝতে পারছে। দীর্ঘশ্বাস ফেলে সে হেসে বলে, লুকিয়ে কান্নাকাটি করতে হবে কেন? তোমার কান্না দেখতে আমার ভালোই লাগে। আবার শুরু করো, আমি দেখব। মাথায় বেঁধে রাখা টাওয়ালটা ঝট করে টেনে খুলে মৃত্তিকা। আশরাফ মির্জা চমৎকার একজন মানুষ। তিনি মৃত্তিকাকে বাড়ির বউ নয় মেয়ের মতো আন্তরিকতা দেখিয়েছেন। এমনকি নিজ হাতে পায়েস রান্না করে মৃত্তিকার মুখে তুলে দিয়েছেন। তাকে দেখে মৃত্তিকা আরও বেশি ভেঙে পড়েছে। আতিকুর রহমানের কথা খুব মনে পড়ছে। পায়েস খাওয়ার সময় না চাইতে ওর চোখ পেয়ে রক্ত ঝরেছে। আফিম তাকে দেখে মজা লুটবে বুঝতে পেরে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে হাওমাও করে কান্না করেছে মৃত্তিকা। এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে, গলা দেবে গেছে, শরীরটাও ভালো লাগছে না। আফিমের এই হেন মস্করা শুনে তাতে দাঁত খিচে শক্ত কণ্ঠে মৃত্তিকা বলে, দুর্বলতা জেনে যারা মজা ওড়ায় তাদের সামনে দুর্বল হতে নেই। আফিম নড়ে চড়ে দাঁড়ায়, আলতো হেসে বলে, আমি তোমার কান্না দেখবো বলেই তো এতদিন পিছু পিছু ঘুরলাম। এখন তুমি বলছো কাঁদবে না? মৃত্যু, তুমি প্রতারণা করলে আমার সাথে, এত বড় বেইমানি। বোকা বনে যায় মৃত্তিকা, তেজ মিশ্রিত কণ্ঠে বলে, ভালো হয়ে যান, নইলে আঙ্কেলকে বলে আপনাকে রিমান্ডে নেবার ব্যবস্থা করব। আফিম সরে যায়, কভার থেকে কিছু একটা বের করে মৃত্তিকার দিকে ফিরে আসে। হাতে থাকা 1000 টাকার দুটো বান্ডিল মৃত্তিকার হাতে গুঁজে দিয়ে বলে, মোহরানা 2 লাখ করা হয়েছিল, এখানে 1 লাখ আছে, বাকিটা ধীরে সুস্থে দিয়ে দেব। এতগুলো টাকা মৃত্তিকার হাতে দেয় মৃত্তিকা চমকা ভীষণ, অস্বস্তি হয় প্রচণ্ড। এই টাকা আফিম কোথায় পেয়েছে? নিশ্চয়ই আঙ্কেল দিয়েছে। আফিম তো কাজবাজ করে না, বন্ধুদের থেকে টাকা ধার করে সিগারেট খায়। এই লোক এত টাকা কিভাবে দিবে তাকে? টাকাগুলো লাগবে না আমার, আঙ্কেলকে ফেরত দিয়ে আসুন। আফিম ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, টাকাগুলো তোমার আঙ্কেলের না? যারই হোক, আমার এসবের কোনো প্রয়োজন নেই। মাফ করে দিচ্ছ? মোহরানা পরিশোধ না করে স্ত্রীকে ছোঁয়া যায় না? আমি চাই না আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করুন। মৃত্তিকা আফিমের কথা না শুনেই বেরিয়ে আসতে পা বাড়ায়। সহসা পা বাড়াতে নিতেই আটকে যায় তার দেহ। শাড়ির আঁচলে টান পড়ে মৃত্তিকার, থমকে যায় সে। আফিম শাড়ির আঁচল ধরে টানছে। এই বাড়িতে কোনো মেয়ে নেই বলে মেইলি সরঞ্জামও নেই। সেফটি পিন ছাড়াই গায়ে শাড়ি জড়িয়েছে মৃত্তিকা, কিন্তু আফিমের এই অসভ্যতায় আঁচল বুক থেকে সরে যাচ্ছে। যদিও আফিম সামনে নেই, দেখতে পাচ্ছে না তাকে। সে পেছন থেকে আঁচল টেনে নিজের হাতে পেঁচিয়ে নিচ্ছে। মৃত্তিকার গা বিরক্তিতে রেডি করে ওঠে, পিছু না ফিরে বলে, আপনি বাড়াবাড়ি করছেন আফিম। আফিম মৃত্তিকাকে হাঁচকাটানে নিয়ে আসে কাছে। মৃত্তিকার ডান হাত চেপে ধরে অনামিকা আঙুল থেকে টেনে খুলে নেয় সোনার আংটি। আংটিটার দিকে নজর পড়তেই মৃত্তিকার সাকিবের কথা মনে পড়ে। ছেলেটা দায়িত্ব নিয়ে আংটিটা পরিয়েছিল মৃত্তিকাকে, বিয়ে করার প্রতিশ্রুতি করেছিল, কিন্তু মৃত্তিকা তার জমিয়ে রাখা আমানত রক্ষা করতে পারেনি। এই আংটির এখন আর কোনো মূল্যই নেই। আফিম আংটিটা ছুঁড়ে দেয় ফ্লোরে। মৃত্তিকা তেজ দেখিয়ে বলে, আংটিটা ফেললেন কেন? ওটা ফেরত দিতে হবে আমাকে, হারিয়ে গেলে আংটিটা পাবো কোথায়? আফিম তার তীক্ষ্ণ চোখ জোড়া মিলে অতিরিক্ত শান্ত কণ্ঠে বলে, আংটিটা তোমার অনেক আগেই খুলে ফেলা উচিত ছিল মৃত্যু। মনে ছিল না এটা কথা? এরকম ভুল বারবার হলে আমি ক্ষমা করব না মৃত্যু। শান্ত কণ্ঠে শাসিয়ে আফিম ওয়াশরুমে ঢুকে পড়ে। দরজা আটকানোর আগ মুহূর্তে বলে, কাভারের 3rd ড্রয়ারে আংটি রাখা আছে, এখনই পড়বে, আমি এসে দেখব। মৃত্তিকা বোকা অবজের ন্যায় কিছুক্ষণ চেয়ে রয় দরজার পানে। ধীর পায়ে ড্রয়ার টেনে খোলে। লাল রঙের ছোট্ট বক্সটার ফিতে খুলে ঢাকনা উঁচু করতেই একটি আংটি দেখতে পায় মৃত্তিকা। সে কখনো সরাসরি হিরে দেখেনি, তবে আংটির ধারালো ভাব, চকচকে সাদা
পাথরটা তার মস্তিষ্ককে জানান দেয় যে এটা হিরে। মৃত্তিকা তবদা বনে যায়। আংটিটা পরতে ইচ্ছে করছে না। হারিয়ে গেলে তখন কি হবে? তাছাড়া রাস্তাঘাটে দামি অলংকার পরে বের হওয়া রিস্ক। মৃত্তিকা রেখে দেয় আংটিটা আগের জায়গায়। আয়নায় দাঁড়িয়ে লম্বা চুলগুলো আশ্রে নেয়। শাড়ির আঁচল উঠিয়ে কিছুক্ষণ চেয়ে দেখে নিজেকে। আজ নিজের বাড়িতে ফিরে যাবে মৃত্তিকা। সে জানে না ওখানকার আবহাওয়া কেমন, তাকে ঘিরে সবার মনোভাবও বা কী। জানতে হলে ও বাড়িতে যেতেই হবে। আশরাফ মির্জা মৃত্তিকার এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছেন। তিনি বলেছেন পরিবারের সাথে মৃত্তিকাকে একবার হলেও দেখা করতে। যদি ফিরতে মন সায় না দেয় তবে মৃত্তিকা ওখানেই থাকতে পারবে, এতে তার কোনো আপত্তি নেই। আফিমকে কিছুই জানানোর প্রয়োজন বোধ করে না মৃত্তিকা। ফ্লোর থেকে সাকিবের দেয়া আংটিটা তুলে নেয় সে। আশরাফ মির্জা তার গাড়িতে করে মৃত্তিকাকে পাঠান। ড্রাইভার ঠিকভাবেই তার দায়িত্ব পালন করে মৃত্তিকাকে পৌঁছে দেয়। সময়টা দুপুর। বিকেল হতে দেরি নেই খুব একটা। এই সময় আতিকুর রহমানও বাড়িতে থাকে। মৃত্তিকা গাড়ি থেকে নামতেই প্রতিবেশীরা অদ্ভুত চোখে দেখে ওকে, হয়তো বিদ্রুপ করে মনে মনে হাসে মৃত্তিকার করুণ পরিণতি দেখে। একজন তো কাছে এসে বলেই বসে, এত ভালো মেয়ে তুমি, শেষে একটা মাস্তানের সাথে বিয়ে বসলে। বাপের টাকায় ফুটানি করা ছেলেরা জীবনেও শোধরায় না। মৃত্তিকা শোনে, বলে না কিছুই। আগে পরিবারকে সামলাতে হবে, তারপরে না হয় প্রতিবেশীদের কথার জবাব দিবে। মৃত্তিকা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে খুব আতঙ্কিত হয়ে কলিং বেল চাপে। প্রথমবারে দরজা খুলে দেয় মৃত্তিকার ভাবি জাহানারা। মৃত্তিকাকে দেখে চেঁচিয়ে জাহানারা ডাকে সবাইকে, বলে, এই যে আপনাদের মেয়ে ঘরে ফিরেছে। জাহানারা সরে দাঁড়ায় দরজা থেকে। মৃত্তিকা ভীতু চোখে তাকায়। মৃত্তিকার বাবা মা উভয় উপস্থিত হয় সেখানে। মেহমেদকে দেখে আরও বেশি ভয় চেপে ধরে মৃত্তিকাকে। নত হয়ে পড়ে সে। মৃত্তিকার বাবা খুব গম্ভীর কণ্ঠে বলে ওঠে, না আসলেও তো পারতে। মৃত্তিকা মাথা উঁচু করে বাবার কথায় চট করে এক ফোঁটা পানি গালে লেগে মেঝেতে পড়ে যায়। কাজল লেপটে যায় মৃত্তিকার। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে সে বলে, তোমরা ছাড়া আমার আর কে আছে? মেহমেদ গর্জে ওঠে, বলে, তোর জন্য সাকিবের বাবা মা আমাদের কথা শুনিয়ে গেছে, অপমান করে গেছে। তুই এইভাবে আমাদের সম্মান নষ্ট করবি? যদি জানতাম তোকে বোন হিসাবে পরিচয় দিতাম না। তার সাথে তাল মিলিয়ে জাহানারা বলে, শুধু তোমরা অপমানিত হওনি, আমার মা বাবাও অপমানিত হয়েছে। গ্রামের সবাই আমাদের চেনে। সবাই বলে বেড়াচ্ছে জাহানারা ননদ কুকর্ম করতে গিয়ে ধরা পড়েছে। মৃত্তিকার গা গুলিয়ে আসে কথাগুলো শুনে। ধৈর্যের বাঁধ ভেঙে যায় মেয়েটার। বুক পিঠ জ্বলে ওঠে আচমকা। হু হু করে কেঁপে ওঠে বুক। নাক টেনে মৃত্তিকা বলে ওঠে, তোমরা আমাকে বিশ্বাস করছো না? ও মা, তুমিও আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি কি অমন মেয়ে বলো? তোমার কি তাই মনে হয়? জাহানারা বলে ওঠে, তুমি কেমন মেয়ে তা কারো বুঝতে বাকি নেই। ইয়াসমিনের সাথে প্রেম করলে 2 বছর, আবার দুদিনের প্রেম ধরা পড়ে বিয়ে করে ফেললে, এগুলোকে ভালোবাসা বলে? জাহানারার কথা বলার ভঙ্গি খুবই কুৎসিত। তার নোংরা অপবাদ শুনে মৃত্তিকার গা শিউরে ওঠে। ঘন নেত্রপল্লব চুয়ে লোনাপানি গড়ায়। মৃত্তিকার বাবা গর্জে ওঠে মেহমেদকে উদ্দেশ্য করে বলেন, জাহানারাকে থামতে বলো মেহমেদ। আমার সামনে আমার মেয়েকে অপমান করবে, আমি কিন্তু চুপ করে সব শুনবো না, এই বলে দিলাম। মেহমেদ বিস্মিত কণ্ঠে বলে, জাহান তো ঠিকই বলছে, পাড়ায় ওদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। সবাই কত কথা বলছে জানো তুমি? মৃত্তিকার মা বলে ওঠে, আমার মেয়ে ভালো হলেও আমার, খারাপ হলেও আমারই। যা বলার আমরা বলবো, তুমি একটা কথাও বলবে না জাহানারা। জাহানারা হিংস্র কণ্ঠে বলে, কেন গায়ে লাগছে? আমি বারবার বলেছি মৃত্তিকাকে বিয়ে দিন, আপনারা দেননি। 21 বছরের মেয়েকে ঘরে রেখে পড়াশোনা করাচ্ছেন, এই দিনটা দেখবেন বলে। মৃত্তিকার ডুকরে কেঁদে ওঠে। মৃত্তিকার মা মৃত্তিকাকে নিয়ে যায় ঘরে। এতটুকুতে মৃত্তিকা শান্তি পায় যে অন্তত তার মা বাবা তার থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তারা রেগে আছে মৃত্তিকার ওপর, কিন্তু মৃত্তিকাকে তারা একা করে দিচ্ছে না। কিছুটা হলেও মৃত্তিকার ওপর তাদের মায়া আছে। খাটে পা ঝুলিয়ে বসে আছে মৃত্তিকা। মৃত্তিকার বাবা সামনের পুরনো সোফায় বসে আছে। খুব গম্ভীর দেখাচ্ছে মৃত্তিকার বাবাকে। তিনি কিছুতেই এইসব মেনে নিতে পারছেন না। ওইরকম একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে হয়েছে।
এটা ভাবতেই বুক ভার হয়ে আসছে। আফিম বড়লোক বাড়ির বিগড়ে যাওয়া ছেলে, বেকার ভবঘুরে মাস্তান সে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর সিগারেট খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই ছেলেটার। আফিমের বন্ধুদের জন্য মেয়েরা রাস্তায় বের হতে ভয় পায়। সারাদিন মারামারি গ্যাঞ্জাম করাই ওদের কাজ। এই ধরনের ছেলেরা কোনোদিন শুধরায় না, নেশা ছাড়তে পারে না এরা, মাস্তানি থামাতে পারে না। এদের জীবন চলে যায় বাইকের নিচে পিষে। মৃত্তিকা ভালো মেয়ে, কোনো দিন ঝামেলায় জড়ায়নি মেয়েটা। স্কুল কলেজ থেকে কখনো কোনো বিচারও আসেনি। মেয়েটা ভীতু হলেও স্বাধীন চেতা, স্বনির্ভরশীল। মৃত্তিকা নিজে আয় করে, সেখানে তার স্বামী ঘুরে বেড়াবে, মাস্তানি করবে, এসব কি আদৌ মেনে নেওয়া যায়? সমাজ কি বলবে? বউ কাজ করে, বর সিগারেট ফুকে ঘুরে বেড়ায়, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? দেখা যাবে মৃত্তিকা রোজগারের টাকা দিয়ে জুয়া খেলবে, মদ খেয়ে বেড়াবে। নেশা যারা করে তাদের হুঁশ থাকে না। মৃত্তিকার গায়ে যদি হাত তুলে বসে, কোথায় গিয়ে বিচার চাইবে? আফিমদের ধারে কাছেও তারা নেই। আতিকুর রহমান অনেক ভেবে বলে,